হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি ভয় ভয় লাগছে? হ্যাঁ, ডেফিনেটলি ভয় তো লাগারই কথা। তো চলো, আজকে সময় একদম নষ্ট করব না, সোজা যাব ঘটনায়। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করো। কি করছো? এখানে ফুটেজ সহকারে সত্য ঘটনা তোমাদের সামনে তুলে ধরা হয়। কোনো ফেক ঘটনা আমার চ্যানেলে বলা হয় না, সেটা তোমরাই প্রমাণ, যারা আমার শুরু থেকে নিয়মিত শ্রোতা বন্ধুরা। তো চলো ঘটনায় ফিরি। আজকের ঘটনাটা, রাতের ঘুম কিন্তু শেষ। যারা মনে করবে আজকের ঘটনাটা শুনতে পারবে, সাহস আছে, তারাই কিন্তু শুনো, না হলে স্কিপ করো। এমন একটা ঘটনা তোমাদেরকে বলবো। আজকে কিন্তু একটা ঘটনা নেই, শুধু শুনতে থাকো। আগে থেকে বললাম না আজকে কতগুলো ঘটনা তোমরা শুনবে। মুম্বাইতে থাকে আমাদের এক বোন, ওর নাম হচ্ছে রাধিকা। রাধিকা বলে, দিদি ভাই, আমি কলকাতার মেয়ে। মুম্বাইতে আমার কিছু ফ্রেন্ডের সাথে বাড়ি থেকে আমি বেরিয়ে আসি। অ্যাকচুয়ালি আমি ছোট থেকেই হোস্টেলে মানুষ। আমার বাড়ির প্রতি সেরকম কোনো টান নেই। আমি কাজ করতে, নিজে সেলফ ডিফেন্স, আমি নিজের মতো করে দাঁড়াতে আমি খুব ভালোবাসি। দিদি ভাই, আমি জীবনে এগিয়ে যেতে শিখেছি, কখনো পেছনে ফিরে তাকাতে না, আমি সামনে দেখি। রাধিকা জানায়, দিদিভাই, আমার কলকাতায় বেলুড় মঠ, দক্ষিণেশ্বর বেলুড় মঠ, আমরা সবাই নাম জানি। ওখানে হচ্ছে বোনের কিন্তু আদি বাড়ি। বোন যেটুকুনি ডানকুনিতে একটি হোস্টেলে থেকে পড়াশোনা করেছে। ওর জীবনটা ছোট্ট থেকে হোস্টেল 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 করেই গেছে। যখন ও পাস আউট হয় তখন বাড়িতে কিছুদিনের জন্য যায়। বাড়িতে যেতে, বাড়িতে ভাই, মা, বাবা তো মারা গেছেন অনেক আগেই। ভাই, মা ওকে না ঠিক কিরকম একটা সহ্য করতে পারতো না। আমাদের রাধিকা বলে, দিদি ভাই, আমি মাকে ভাইকে এতটা ভালোবাসি, তাদের এত ভালোবাসি, কিন্তু তারা আমাকে যেন সহ্যই করতে পারে না। আমি যেন তাদের বাড়ির কেউই হই না। মানে তারা যে আমাকে একদম হোস্টেলে দিয়ে দিয়েছে, মানে আমি তাদের বাড়ির আর কেউ না, মানে আমার হোস্টেলটাই হচ্ছে শেষ ঠিকানা। রাধিকা বলে, দিদি ভাই, আমি বাড়ি থেকে ছিটকে বেরিয়ে যাই। যাদের সাথে হোস্টেলে একসঙ্গে পড়াশোনা করেছি, বড় হয়েছি, ওরাই মানে আমার পরিবার। আমি যখন ওদের সাথে বেরিয়ে যাই তখন ওরা আমাকে বলল, দেখ, চল আমরা মুম্বাইতে যাই। মুম্বাই আমাদের বাঙালিদের একটা স্বপ্নের প্লেস। মুম্বাই শহর আমরা এক্সপ্লোর করব। চ, আমরা মুম্বাইতে কোনো একটা কাজ ঠিক জুটিয়ে নেব। অ্যাকচুয়ালি ও রাধিকারই মতো ওই যে ওর হোস্টেলের বান্ধবী, তাদেরও লাইফটা ঠিক একরকম। রাধিকা ওদের সাথে চলে যায় সোজা মুম্বাই। তো রাধিকা জানায়, দিদি ভাই, আমি আমার বান্ধবীদের সাথে মুম্বাই পাড়ি দিলাম। মুম্বাইতে যাওয়ার পর একটা বিশৃঙ্খলা জীবনযাপন ওখানে শুরু হলো। আমরা ওখানে ড্রিঙ্ক করতে শুরু করলাম, আমরা ওখানে স্মোকিং করতে শুরু করলাম, বাইরে ঘোরা, নাইট ক্লাব অ্যাটেন্ড করা। ওখানে আমার একটা বয়ফ্রেন্ড হলো। সেও অ্যাকচুয়ালিও আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেই বিলং করে। সে ওখানে কাজের জন্য যায়, তবে সে তার লাইফটা ওখানে একটা সেটেলমেন্ট করে নিয়েছে। সে ছোটোখাটো ওখানে একটা জব করে। দি ভাই, আমার সাথে খুব ভালো ছেলেটার মানে মতের মিল ছিল, মানে আন্ডারস্ট্যান্ডিং, আমাদের খুব আন্ডারস্ট্যান্ডিং হতো। রাধিকা জানায়, দিদি ভাই, ছেলেটি আমাকে একদিন রাতের বেলা ও অফার করলো যে লং ড্রাইভে নিয়ে যাবে। আমি ছেলেটিকে বললাম যে আমি একা যাব না, আমার সাথে আমার হোস্টেলের 3 বান্ধবী ছিল, যাদের সাথে আমি মুম্বাই পাড়ি দিই, আমি একজনকে সাথে নেব। তো ছেলেটি প্রথমে না 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 করতে করতে অবশেষে রাজি হয়। আমি একটা মেয়ে যার নাম ছিল খুশি, আমি খুশিকে আমার সাথে নিই। খুশিকে বললাম, খুশি, এরকম আমার বয়ফ্রেন্ডের সাথে আজকে রাতে লং ড্রাইভে যাব, তোকে যেতে হবে। খুশি প্রথমে না 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 করতে করতে ও রাজি হয়ে গেল। খুশিকে নিয়ে লং ড্রাইভে বেরোই।
খুব ভালো করে মনে আছে, যেহেতু নাকি আমরা খুব ইয়াং জেনারেশন, আমরা কোনো কিছুটাই মানি না। দিন, বার, পূর্ণিমা, অমাবস্যা ওইসব কোনো রকম খেয়াল আমাদের নেই। তো আমরা সত্যি কথা বলতে জানিও না। তবে বারটা আমার মনে আছে, সেদিনকে স্যাটারডে নাইট ছিল, শনিবার রাত। আমরা 9টার দিকে বেরোলাম, আমি, খুশি আর আমার বয়ফ্রেন্ড, বাইকে করে লং ড্রাইভে। আমি সত্যি কথা বলতে তখন মুম্বাই শহরে পুরোটাই অচেনা, আমার কিছু জানা নেই সেরকম। আমি খুব আনন্দ করছি যে কলকাতার ছেলে, ওয়েস্ট বেঙ্গলের, আর ভয় নেই, ও বাঙালি, আমিও বাঙালি। ও আমাকে প্রতিশ্রুতি দেয় যে আমি যেখানে একটা গাড়ির সার্ভিস সেন্টার, ও ওখানে জব করতো मुंबईते, আমাকে জানায় যে রাধিকা, कोई बात नहीं है, मैं तुमको वहाँ एक काम जल्दी से जल्दी करा दूंगा। তো এই কথা যখন বলে তখন রাধিকা ওর উপরে পুরোটাই ডিপেন্ডেন্ট হয়ে যায়। আর রাধিকা আর ওই ছেলেটি মানে দুজনে নিজেরা এটা ভেবে নিয়েছিল যে আমরা লাইফটাকে যত এগিয়ে নিয়ে যাব, আমরা দুজন একসাথে থাকবো, দুজন দুজনের সব কিছু একসঙ্গে করব, মানে বিয়ে, লাইফটা ওর সাথেই ও কাটাবে, ছেলেটাও বলে আর আমাদের রাধিকাও বলে। সেখানে দাঁড়িয়ে একটা মেয়ে একটা ছেলেকে যখন বিয়ে করার মনোভাব নিয়ে নেয়, তখন বলতে পারাই যায় যে সেই ছেলেটার প্রতি সেই মেয়েটি কতটা ডিপেন্ডেন্ট। তো ডিপেন্ডেন্ট এতটাই, যার জন্য ও ওর সাথে নাইটে লং ড্রাইভে যায়। শুধু খুশিকে নেয় এই কারণে ওর একটু ভয় লাগছিল, মানে রাতের বেলা বেরোবে, কি হবে না হবে দুজন। তো ও ওর ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য খুশিকে নেয়, আদার্স কিছু না। রাধিকা বলে, দিদি ভাই, আমরা যখন লং ড্রাইভে বেরোই, আমি প্রথমেই বললাম মুম্বাই শহর আমার কাছে পুরোটাই অচেনা জায়গা। ও আমাকে নিয়ে গিয়ে একটা ফাঁকা শুনশান একটা জায়গায় গাড়িটা রাখে, দাঁড় করায়, স্টার্টটা বন্ধ হয়। আমি ওকে বললাম, এখানে দাঁড়ালে কেন, এখানে তো কিসের জন্য, তুমি কি টয়লেট যাবে? ও মাথা নেড়ে বলল হ্যাঁ। আমি তখন আমার যে পেছনে বসে থাকা বান্ধবী আর খুশি, ওর দিকে তাকালাম। খুশি মুখ চেপে হাত দিয়ে হাসছে। তো ও একটা জঙ্গলের ভিতর চলে গেল। আমি আবার ওকে মজা করে বললাম যে আরে আমরা অন্যদিকে মুখ ঘুরিয়ে আছি, এত লজ্জা পাওয়ার কিছু নেই, যেও না জঙ্গলে। ও কোনো কথা বলল না। সব থেকে বড় কথা, রাধিকা একটা জিনিস আমাকে বারবার করে বলে, দিদি ভাই, ওর সাথে যখন দিনের বেলা কথা হয় বা ইভিনিংয়ে যখন দেখা করি, তখন ও অন্যরকম থাকে। আজকে রাতে আমি ওর সাথে লং ড্রাইভে বেরিয়েছি, ও একটু অন্যরকম অ্যাটিটিউড করছে। ওর বিহেভিয়ারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। যাকে আমি চিনি ও কত কথা বলে, গল্প করে, হাসি মজাক করে, কিন্তু এ তো পুরো গম্ভীর চোখ, পুরো গম্ভীর হয়ে আছে, কোনো রকম কথাবার্তা কিছুই বলছে না। আমি আর খুশি দুজনেই নিজেরা মজ মস্তি করছি, আনন্দ করছি, হাত ছড়িয়ে চিৎকার করছি। তো ওর কিন্তু কোনো রকম আমাদের প্রতি ইন্টারেস্টেড নাও। ও নিজের মতো গাড়ি চালাচ্ছে, ওখানে থামিয়ে দিয়ে হট করে অন্ধকার রোডের মধ্যে, একটা লাইটও নেই গাড়ির, আমাদের যে বাইকের হেডলাইটের যে আলোটা, সেটাই ওখানে জাস্ট আলোকিত হয়ে রয়েছে। আদার্স কোনো যে রোড সাইডে স্ট্রিট লাইটগুলো থাকে, কোনো স্ট্রিট লাইট নেই। রাধিকা বলছে, দিদি ভাই, ও ভিতরে গেল, প্রায় 2-3 মিনিট হয়ে গেছে, আসছে না। তখন আমাকে খুশি বলে, কিরে রাধিকা, ও তো গেছে তো গেছেই, হিন্দিতে কথা বলছি, ওরা হিন্দিতেই বলছে, আমি বাংলায় বলছি, হিন্দি তো আমি পারি না জানো। রাধিকা তখন খুশিকে বলে যে আরে দাঁড়া না, ও আছে কোথাও, হয়তো কিছু প্রবলেম হবে ভাই, ভিতরে গেল মানে বুঝতেই পারছিস। তো ওরা ভেবেছে যে হয়তো অন্য কোনো ব্যাপার, ও ভিতরে গেছে, হয়তো বাথরুম বা পটি টটি করবে, হতেই পারে, মানুষ মাত্র, এটা তো বলা যায় না কার কখন কোন সময় আসবে। ওরা ওখানে ওয়েট করতে থাকে।
তখন তিনটে ছেলে রাধিকা আর খুশির মাঝখানে এসে দাঁড়ায়। ছেলে তিনটের কাছে কোনো বাইক নেই, পায়ে হেঁটে ওরা জঙ্গল থেকে বার হয়। যখন বার হয় রাধিকা প্রচণ্ড ভয় পেয়ে যায়। মানে এমনি তো অচেনা জায়গা, কোন রাস্তায় আছে তাও জানে না, যার সাথে গেছে তাকেই শুধু চেনে, ওরা কিছুই জানে না। হট করে তখন তিনটে ছেলে বার হয়ে ওদের কাছে এসে বলে, চলো तुम लोग अंदर चलो। राधिका बोलছে अंदर चलो, ये जंगल में हम लोग कहाँ जाएंगे। तখন বলছে चलो ना अंदर चलो, तुम्हारा जो बॉयफ्रेंड है ना वहाँ पर है, हम लोग को भेजा है तुम लोग को ले जाने के लिए। রাধিকা পুরো শক। রাধিকা বলছে কি ব্যাপার হলো। তখন রাধিকা মোবাইলে ফোন করে। তখন ওর বয়ফ্রেন্ড বলছে, আরে তোমরা আসো না, এখানে আমার সব গ্রুপ আছে, এর ভিতরে ঘর বাড়ি সব আছে, আসো না। রাধিকা পুরো শক। রাধিকা যায়। রাধিকা আর খুশি ভয় ভয় যায়, আর ওর তিনজনের মধ্যে একজন বাইকটা নিয়ে আসে। তখন গিয়ে দেখে যে হ্যাঁ, একটা ছোট কাঠের একটা হোমস্টে মতো রয়েছে ভিতরে, বেশ পরিপাটি করে সুন্দর লাইট টাইট করা, খুব সুন্দর। আর ভিতরে মানে অবাক হয়ে যায় যে ওখানে শুধু ওই তিনজন ছেলে আর রাধিকার বয়ফ্রেন্ড রাধিকা এই না, ওখানে প্রায় 20-25 জন ছেলে মেয়ে রয়েছে। রাধিকার ওই জিনিসটা দেখে ভালো লাগে। রাধিকা ভাবলো আমাকে সারপ্রাইজ দিল, অ্যাকচুয়ালি এটাই ওর প্ল্যানিং ছিল ওর বয়ফ্রেন্ডের। তো राधिका और बॉयफ्रेंड के गए बोले जे वाह तुम तो बहुत चालू हो, हाँ हम लोगों को रोड पे खड़ा करके तुम इधर आके बैठे हो, हाँ हाँ क्या लाभ है। তখন ছেলেটা ওকে কাছে টানে। তো বুঝতেই পারছো ওরা যেহেতু রাধিকা আমাকে বলেছে, তখন ও ড্রিঙ্ক স্মোক সবই করে। তখন রাধিকা ওর সাথে ড্রিঙ্ক করে, স্মোক করে, দেন ওভারনাইট এক ঘরে থাকে। ওখানে খুশিও ছিল, মানে একটা বুঝতেই পারছো। তো সেখানে গিয়ে যখন ভোর হয় প্রচুর নেশা করে, ওরা প্রচুর নেশা করে। রাধিকা বলে, দিদি ভাই আমি যে জীবনে চরম কি ভুল করেছি আমি জানি না, প্রচুর নেশা করে। তো সকাল যখন হয় রাধিকা আস্তে আস্তে মানে মাথাটা খুব যন্ত্রণা করছে, রাধিকার ঘুমটা ভাঙে। রাধিকা চোখ খুলে তাকাতে পারছে না, আবছা আবছা দেখছে, মানে এত ড্রিঙ্ক করে শুয়েছে। তো রাধিকা তখন বলছে, আরে আমরা তো অন্য কোথাও এসেছি। তো বয়ফ্রেন্ড দেখছে খাটের উপর খালি গায়ে শুয়ে রয়েছে, রাধিকা রয়েছে, আর ওর যে বান্ধবীটা সেই বান্ধবীটা পাশের একটা সোফার মধ্যে শুয়ে রয়েছে। তো রাধিকা বুঝতেই পেরেছে যে কিছু তো একটা হয়েছে। তো রাধিকা ওর বয়ফ্রেন্ডকে না ডেকে ওর সাথে সাথে খুশিকে গিয়ে ডাকে, খুশি খুশি ওঠ, খুশি ওঠ, খুশি ওঠ। খুশি উঠেছে। তখন খুশি বলছে, রাত में क्या क्या हुआ तेरा साथ कुछ मालूम है। বলছে নেই, क्या हुआ। বলছে কি, তখন ওই যে খুশি বলে মেয়েটা একটু বেটে খাটো বাচ্চাদের মতো দেখতে, বলছে तू यहाँ पर आया जिसके साथ तेरा जो बॉयफ्रेंड अभी नींद में है, वो और 2 फ्रेंड उसको भी तेरे साथ মানে বুঝে নাও, আমি আর বললাম না। তখন রাধিকা কাঁদতে শুরু করে। রাধিকা বলছে তুই এগুলো দেখেছিস। বলছে হ্যাঁ, तू तो बहुत ड्रिंक किया था, तेरा तो कुछ हुश नहीं था। আর তুই মানে রাধিকার ড্রিঙ্কের মধ্যে কিছু একটা ওরা মিশিয়ে দিয়েছিল, সেটা তখন রাধিকা বুঝতে পারছে, কারণ খুশি যখন কথাটা বলছে। রাধিকা খুব কান্নাকাটি করে। তখন খুশি বলে রাধিকাকে, जो हुआ सो हुआ, लेकिन अभी तू स्टॉप रहेगा, ओके, कुछ मत बोलना, ओके, यहाँ से हम लोग को वापस जाना है, अभी कुछ भूल कर भी मत बोलना, तेरा जो आँख का आंसू है सब कुछ अब बंद कर, स्माइली फेस करके रख, तेरा साथ कुछ भी नहीं हुआ रात को, ओके। তো এরকম করে আমাকে বুঝিয়ে দেয়। রাধিকা বলে, দিদি ভাই আমার বয়ফ্রেন্ড উঠে এরকম একটা বিহেভ করছে যেন কিচ্ছু জানে না, কিচ্ছু হয়নি। ওখান থেকে কোনো রকমে আরও যারা ছিল তাদেরকে আলবিদা করে সব রিটার্ন ব্যাক করি বাড়ি। আমরা যখন আমাদের যেখানে থাকতাম চলে আসি, রেন্টের একটা হাউসে আমরা 4 জন একসঙ্গেই থাকতাম। 4 জন
আমরা একসঙ্গে ভাড়া টাড়া দিতাম। তো খুশিকে বলেছিলাম কাউকে বলবি না, খুশি সবাইকে বলে। কিন্তু রাধিকা বলে, দিদি ভাই সেই দিনের পর থেকে আমার সাথে একটা কালো ছায়া, আমি সব সময় দেখতাম একটা কালো ছায়া মূর্তি আমার সাথে ঘুরছে। আর হঠাৎ করে আমি যখন কিচেনে গেছি, তখন জলে মুখ হাত পা ধোবো, যখন আমি জলে হাত দিয়েছি, আমার হাতের এইখানটা মানে নখ থাকে যে আমাদের বুড়ো আঙুল, এই নখের পাশে আমার কাটা, ওখান থেকে ব্লাড বেরিয়েছে। তখন আমি खुशी के बोली, खुशी देख यहाँ से मेरा खून निकल रहा था, देख कैसा रेड रेड स्पॉट पड़ गया है। তো তখন খুশি বলে যে হ্যাঁ, আমি তো রাতে শুয়ে পড়েছিলাম, তোর সাথে অনেক কিছুই হয়েছে ওখানে। তা রাধিকা হাতের কাঁটাটা নিয়ে কি হয়েছে বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি রাধিকাকে ওখানে নিয়ে গিয়ে রাধিকার হাত দিয়ে ব্লাড নিয়ে ওরা রাতের বেলা এদেরকে নেশা করিয়ে এদের সাথে শারীরিক নির্যাতন করার পর ওরা সবাই ব্ল্যাক ম্যাজিক করেছে। ওরা ব্ল্যাক ম্যাজিক করেছে, রাধিকার রক্ত ওই ব্ল্যাক ম্যাজিকে ওরা দান করেছে। শয়তানেরকে যখন পুজো করতে হয়, দেখো মানুষ দুই প্রকারের জিনিস মানে, এক হচ্ছে আমাদের ভগবান, আমাদের আল্লাহ, আমাদের গড, এনাদেরকে আমরা মানি, যেই যেই ধর্মেরই হোক না কেন। আবার মানুষই আমরা, আবার আমাদের মতনই মানুষ তারা আবার শয়তানের পূজারী হয়, যারা ডেভিল, যেটা বলা হয় ডেভিল, শয়তানদের যে ভগবান আছে, দেবতা, তাকে পুজো করে। আর এই যে রাধিকার বয়ফ্রেন্ড অ্যাকচুয়ালিও ডেভিলের পূজারী, ওরা শয়তানের পূজারী, শয়তানকে পুজো করে। এবার রাধিকা যখন এই জিনিসগুলো জানতে পারে, রাধিকা তখন প্রচণ্ড ঘাবড়ে যায়। আর রাধিকা এবার একা ওখানে কি করবে, সব থেকে বড় কথা কিছুই তো মুম্বাইয়ের জানে না, ছেলেটা তো অনেক দিন ধরে থাকে, জানে সব কিছু। রাধিকা ছেলেটাকে ফোন করে বলে, তখন ছেলেটা ওকে খুব নোংরা নোংরা ভাষায় যা তা গালিগালাজ করে। তো ওদের না ব্রেকআপ হয়ে যায়। রাধিকা বলে, দিদি ভাই ও তো আমার কাছ থেকে চলে গেল, কিন্তু সেদিন রাতে ওরা তো আমাকে নষ্ট করলোই, সাথে আমার যে ব্লাড, যে ওরা ওদের শয়তান মানে যে দেবতা হয় তার মুখে ওরা আমার ব্লাডটা দিয়েছিল, সেই থেকে একটা শয়তান আত্মা আমার পেছনে পেছনে ঘুরতো। রাধিকাকে বাথরুমে অনেকবার মেরে ফেলার চেষ্টা করা হয়, মানে ওই যে একটা শ্যাডো, ব্ল্যাক শ্যাডো, রাধিকাকে অনেকবার মেরে ফেলার চেষ্টা হয়। রাধিকা রাতের বেলা একা যখন, পরেও কাজে জয়েন করে, যখন রাতের বেলা ফিরতো 8টা-9টার দিকে, তখন ও যখন বাসে থাকতো, বাসের মধ্যে সে আত্মাটা থাকতো। বাস থেকে নেবে যখন ও ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে আসতো, সেই আত্মাটা ওর সাথে আসতো। ওকে অনেকবার থাপ্পড় মেরেছে, দুটো আঙুলের গালে ছাপ, অনেকবার ওর গায়ে আঁচড় দিয়েছে। বলে, দিদিভাই আমি যদি জানতাম তোমার সাথে আমার কোনোদিন যোগাযোগ হবে, আমি আমার গায়ের ছবি তুলে রাখতাম, নখ দিয়ে দিয়ে না চিড়ে চিড়ে রক্ত বের করে দিত, মাংস, লাল মাংস দেখা যেত। এমনভাবে আমাকে সেই খারাপ আত্মাটা আক্রমণ করত। রাধিকা বলে, দিদি ভাই আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, এই জিনিসটা আমার সাথে 5 মাস টানা কন্টিনিউ চলে। আমি পুরো নিরুপায়, আমি কোনো কিছু করতে পারছি না। আমার বন্ধুদেরকে বলছি, আমার বন্ধুরা আমাকে বলছে, देख हम लोग क्या करेंगे, हम लोग तो यहाँ पर न्यू है, हमको तो कुछ भी मालूम नहीं है, हम तुमको कहाँ लेके जाए। রাধিকা বলছে, ওই যে আমার বয়ফ্রেন্ড, যে আমার ওয়েস্ট বেঙ্গল কলকাতারই বাঙালি ছেলে, আমার সাথে যা করেছে, ওর পর থেকে ছেলেদের প্রতি না আমার ঘৃণা লাগতো, ছেলে দেখলেই, ছেলে জাতটাকে আমার ঘৃণা লাগতো। তো কাজের সাইডে এরকম 2-1টা ছেলে আমাকে পছন্দ করতে লাগলো। তো কতদিন একটা মেয়ে একটা ছেলের সাথে কতদিন না কথা বলে থাকবে। তো রাধিকা 2-1টা ছেলের সাথে কাজের সাইডে কথা বলতো। একটি ছেলে রাধিকাকে প্রপোজ করলো, রাধিকা সব বলে, ওই ছেলেটার কথা রাধিকা সব বলে। তখন সেই ছেলেটা বলল, ये तो मुंबई है, यहाँ पर बहुत कुछ होता है, मुझे कुछ भी फर्क नहीं है, तुम्हारे साथ क्या क्या हुआ ना हुआ मुझे बोलने का जरूरत नहीं है, ओके, मैं तुमको লাভ করती হো, ওকে এই কথা বলে।
তখন রাধিকা কি করবে একা ওখানে? ওই যে চারটে বন্ধু মানে বান্ধবী, ওদের সাথে ছাড়া রাধিকার লাইফে তো কিছু নেই, বাবা মা সবই তো বেকার। তখন রাধিকা ওই ছেলেটার কথা মতো প্রেমে পড়ে। দুজনে কাজ করছে, কিন্তু ছেলেটা খুব ভালো ছিল। রাধিকা বলে, দিদি ভাই, ওই ছেলেটাই আমার জীবনটা বাঁচিয়ে দেয়, নালে হয়তো আমি তোমার ঘটনা না শুনতে পারতাম, না আমি তোমাকে এইসব বলতে পারতাম। দিদি ভাই, মানুষকে কখনো ট্রাস্ট করতে নেই। ও তো আমার বাঙালি, বাংলা মানে বাংলারই ছেলে ছিল, ও তো বাঙালিই ছিল। আমি বাঙালি মেয়ে, কলকাতার মেয়ে ছিলাম, ও আমার সাথে কেন এই নোংরা জিনিসটা করলো? তারপর ওই যে রাধিকা, রাধিকা বলে, দিদি ভাই, ওই যে পেট আত্মা, যে ব্ল্যাক শ্যাডো আমি দেখতাম, ও রাতের বেলা আমার বুকের উপর বসে আমার গলা টিপতো। দিদি ভাই, আমি কাশতে কাশতে না পুরো লাল হয়ে যেতাম, বমি করে ফেলতাম, মুখ দিয়ে লালা পড়তো। ও গলা এরকম টিপতো, আমার জিভ এক সাইড দিয়ে বেরিয়ে যেত। আমার খুব কষ্ট হতো, খুব। আমি কাউকে বলে বোঝাতে পারতাম না যে আমাকে বাঁচাও, নাহলে আমি মারা যাব। আমি বলতে পারতাম না কাউকে। রাধিকা বলে, দিদি ভাই, একদিন আমি আমার যে অফিসের, যেখানে আমি জব করতাম, ওখানে যে ছেলেটি আমাকে ভালোবাসতো, নন বেঙ্গলি ছিল, মুম্বাইয়েরই ছেলে, তো ওকে আমি বললাম মেরা সাথ এসা এসা হোতা है। তখন সেই ছেলেটা আমাকে এক পাঞ্জাবি বাবা আছে, সর্দারজি, সর্দারজির কাছে নিয়ে যায়, পাঞ্জাবি। ওখানে যখন নিয়ে যায়, বলছে, যখন ওনার যে চৌকাট, উনি যেখানে বসে রয়েছে, চৌকাটে আমি যখন পা দেবো, আমাকে বলছে, ঠের যা, ওয়া পারি ঠের যা, এক কদম আগে মত বাড়া, ওয়া পার ঠের যা। তো যখন ছেলেটা নিয়ে যায় যে রাধিকাকে, तो बोलते, क्या हुआ सरदार जी, आप ऐसे बोल रहे हो, उसे तो आपके पास ही लेके आए हम। তখন বলছে, उसके साथ एक बहुत बुरा নিচু শয়তান একটা, ওর সাথে জিন আছে। ওই জিনকে আমি আমার এখানে ঢুকতে দেবো না। ও যদি এখানে ঢুকে যায় তো আমার এখানে পবিত্রতা ও নষ্ট করে দেবে। আমি ওকে ঢুকতে দেবো না। আর ও না ঢুকলে, মানে রাধিকা না ঢুকলে, ও ঢুকবে না। যার জন্য রাধিকাকে সেই সর্দারজি আটকে দেয়, চৌকাট মারাতে দেয়নি। তখন সর্দারজি নিজে উঠে আসে, হাতের মধ্যে কিছু ধুলো জাতীয় কিছু নিয়ে, ডাস্ট নিয়ে, সে রাধিকার মাথায় এরকম করে, গালে ভালো করে এরকম করে মাথায় গালে বুলিয়ে দিয়ে বলছে, রাধিকা, তুই এক কাম কর, তু ইয়া পার ঘুম। ওকে ঘুরতে বলে রাধিকাকে। রাধিকা ওখানে ঘুরছে, ঘুরতে বলে, ঘুরছে, যেরকম আমরা কানামাছি ছোটবেলায় খেলেছি সবাই, তো ওরকম যেরকম সেরকম ঘুরছে। বলছে, রাধিকা যখন ঘুরছে না, রাধিকার শরীর দিয়ে একটা এরকম ঘুরছে, এরকম ঘুরছে, যতবার মুভমেন্ট করছে একটা করে ওর শরীর থেকে মানে ব্ল্যাক শ্যাডো ওর শরীর দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর উনি ওই গায়ের মধ্যে যে ওকে ছাই ভর্ষ মাখিয়ে দিয়েছে, থেকে থেকে ওকে ওই ছাই হাতে নিয়ে ছুঁড়ছে হাওয়ায়। আর যে ওর গা দিয়ে যে শ্যাডোগুলো বেরোচ্ছে, ব্ল্যাক শ্যাডো মানুষের মতো, তারা মানে চিৎকার করে করে না ফেটে যাচ্ছে, চিৎকার করে করে শ্যাডোগুলো মানে একদম হাওয়ায় মিশে যাচ্ছে। এইটা আমাদের বোন রাধিকা নিজে দেখে। রাধিকা তারপর থেকে এখনো পর্যন্ত খুব ভালো আছে। রাধিকা বলে, দিদি ভাই, আমি বুঝতে পারলাম না যে আমি যে ছেলেটাকে প্রেম করেছিলাম, ও আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলে, বাঙালি ছিল, ও আমাকে নিয়ে গিয়ে ব্ল্যাক ম্যাজিকটা কেন করেছিল। আমি বলি, রাধিকা শোনো, অ্যাকচুয়ালি এগুলো আমরা জানি, ব্ল্যাক ম্যাজিকটা করার মানে হচ্ছে, ও যে শয়তানের পূজারী, শয়তানকে পুজো করে, ও একটা এক্সট্রা সুপার ন্যাচারাল পাওয়ার, যেটা নেগেটিভ এন্টিটি, নেগেটিভ পাওয়ার, সেটা ও ওখান থেকে সঞ্চয় করে। ওর ওখানে ব্লাড দেওয়ার ছিল, তোমার ব্লাডটা দেয়, তোমার পেছনে ওই শ্যাডোগুলো চলে আসে, আত্মা চলে আসে, তোমার সাথে থাকে, তাতে ওর কোনো পরোয়া নেই। ও যে ব্লাডটা দেয় তাতে ওর নেগেটিভ পাওয়ারটা বাড়ে। ওই ছেলেটার কথা বলছি। তো যাই হোক, রাধিকা আমাকে জানায় এই ঘটনাটা, রাধিকা আমাকে বলেছিল 7 মাস আগে।
আজকে রাধিকা আমাকে বলল দুপুরবেলা, দিদিভাই আমার ঘটনাটা বললে না। আমি তাই জন্য মনে করে বললাম, অনেক ঘটনা আছে ভুলে যাই। আর রাধিকা এটাও জানায় ছেলেটি মারা গেছে। মানে কলকাতার যে ছেলেটা ছিল, যে রাধিকার লাইফ নষ্ট করে মুম্বাইতে নিয়ে গিয়ে, সেই ছেলেটি মারা গেছে। অ্যাকচুয়ালি যারা ব্ল্যাক ম্যাজিক করে না, যারা শয়তানের পূজারী হয়, তারা নাম যশ খ্যাতি টাকা এইসব উপার্জনের জন্য ভালোটা ধরে না, ওরা খারাপটা ধরে। খুব তাড়াতাড়ি রাতারাতি বড়লোক হয়ে যাবে, কিন্তু শেষে ওদের লাইফটাকে ওরা সমর্পণ করতে হয়। ওদের একটা না মেয়াদ থাকে, 6 বছর 10 বছর এরকম ভাবে ওদের একটা কাজ করতে হয়। 6 বছর 10 বছর তোমার জীবনটা মানে একদম চেঞ্জ হয়ে যাবে। তুমি যা চাইবে তাই খাবে, যা চাইবে তাই করবে, যেখানে খুশি যাবে। তো ওইটা তোমাকে থেকে থেকে ব্লাড দিয়ে আহুতি দিতে হয়। 10 বছর 6 বছর 25 বছর যার যেরকম থাকে, ঠিক সে তত বছরই বাঁচবে। তারপর সেই প্রাণটা কিন্তু সেই খারাপ, যে খারাপ পূজারী এতদিন পুজো করেছে, সেই খারাপ জিনিসই কিন্তু তার প্রাণটা নিয়ে নেয়। সে যেরম ভাবে হোক, অ্যাক্সিডেন্টালি হোক বা যেরম ভাবে হোক, এনি হাউ তোমার প্রাণটা ওরা নিয়ে নেবে। এটা হচ্ছে একদম রিয়েল বাস্তব বাস্তব ঘটনা, রিয়েল বাস্তব ঘটনা। এবার আমি তোমাদের যে ঘটনাটা বলবো আরো ভয়ঙ্কর, ঘটনাটা শোনো। এই যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা অপর্ণা শীল বারাসাত থেকে পাঠায়। বারাসাত থেকে এখন আমাদের প্রচুর ঘটনা আসছে। অপর্ণা শীলের বাড়ি হচ্ছে বারাসাত নপাড়া। যারা বারাসাতের দিকে থাকো তারা অবশ্যই কমেন্ট করবে যে নপাড়া নামক কোনো স্থান আছে কিনা। বলে আমার বাড়ি বারাসাতে, যদি তুমি হেলাবরতলায় নামো, হেলাবরতলা থেকে যদি ভ্যানে বা রিস্কায় টোটোয় ওঠো, তোমাকে নিয়ে চলে যাবে, 10 টাকা ভাড়া নেবে। বলছে দিদিভাই, আমি যে ঘটনাটা বলবো এই ঘটনাটা এতটা ভয়ঙ্কর, তুমি জাস্ট শুনে রাতে ঘুমাতে পারবে না। আমি বোনের কাছে জানতে চাই, বোন আমাকে বলে দিদিভাই, আমার যে বাড়ি, আমার বাড়ির পেছনে একটা পুকুর আছে, আর পুকুরে যত পাড়ার নোংরা পারে, তো মানে আশেপাশের পাড়া দিয়ে এসেও ওখানে নোংরা ফেলে যায়। যত নোংরা সব ওই পুকুরে ফেলে। মানে কারোর বাচ্চা হলেও, মানে সেই ডাইপার থেকে শুরু করে মহিলাদের এ থেকে শুরু করে, মানে যাবতীয় জিনিস ময়লা আবর্জনা সব ওখানে পুকুরের মধ্যে ফেলে দিয়ে যায়। তো হঠাৎ করে আমাদের বোন বলে দিদিভাই, আমি আমার বাড়ির দোতলা দিয়ে আমি প্রায় না তাকাতে ইচ্ছা করতো না ওই পুকুরের দিকে। আমি তবুও মাঝে মাঝে চোখ যেত, ওই যে কথা আছে না, যেই জিনিসটা আমরা করবো না দেখবো না সেদিকে বেশি করে আমাদের নেক চায়। আমাদের বোন বলছে দিদিভাই, একদিন সন্ধ্যাবেলা হঠাৎ ওখানে যে প্যাকেট প্যাকেট ময়লা ফেলে যায়, প্যাকেটগুলো খুব এলোমেলো হচ্ছে, নড়ছে, হাওয়া নেই, ঝড় নেই, জল নেই, কিছু নেই। আমি দোতলায় ছাদে হাঁটছিলাম, তো আমি তাকিয়ে রয়েছি, দেখছি। আমি ভাবলাম মনে হয় কুকুর এসছে, কিছু নোংরা টোংরা ফেলেছে, কুকুর টানাটানি করে। ওরা তো নোংরা জিনিস পছন্দ করে, রাস্তার যে কুকুরগুলো থাকে, তো হয়তো ওরা টানাটানি করছে। বোন বলছে আমি আবার হাঁটছি, অন্ধকার অন্ধকার হয়ে আসছে। তো ওই পুকুরে যতই ময়লা ফেলা হোক না কেন, ময়লা ফেলা বন্ধ করার জন্য চারপাশে কিন্তু বড় বড় লাইট দেওয়া, কিন্তু ঘন্টা কেউ শোনে না, ওখানে ময়লা ফেলে যায়, কে শুনবে, সবই তো পাড়ার। আমাদের বোন বলে দিদিভাই, আমি না থেমে গেছি, হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে যাই। আমি দাঁড়িয়ে যখন ওই প্যাকেটগুলো নড়ছে তাকিয়ে রয়েছি, খুব ভালো করে আলোতে দেখছি ওখানে কোনো কুকুর, কোনো মানুষ কেউ নেই, কোনো হাওয়া নেই। প্যাকেটগুলো একা একা গড়াগড়ি খাচ্ছে, প্যাকেটগুলো গড়াগড়ি খাচ্ছে। আমি না দেখে ভয় পাই যে এত নোংরা জায়গা, আমরা জানি নোংরা জায়গায় খারাপ প্রেতাত্মা থাকে। আমি ভয়তে তাড়াতাড়ি দোতলা দিয়ে নিচে নেমে আসি। নিচে নেমে এসেই আমি সাথে সাথে আমার বাড়িতে আমার মেয়ে, তারপরে মেয়েকে পড়ানোর যে দিদিমণি আসে, আমি তাকে কথাটা বলি। পড়াচ্ছিল মেয়েকে, আমি ঘরে ঢুকে গিয়ে বলি, জানো তো আমি ছাদে হাঁটছিলাম, এরকম একটা কিছু অদ্ভুত দেখলাম। তখন যে দিদিমণি ছিল
সে তখন বলছে, চলো তো দিদি, উপরে যাই, দেখবো। ওর খুব কৌতূহল হলো, কৌতূহল বশত আমাকে বলতে, আমি আবার ওর কথা শুনে উপরে গেলাম। যখন উপরে গেলাম ওকে নিয়ে, তখন রীতিমতো দেখছি, হ্যাঁ, মানে মনে হচ্ছে যেন দুটো তিনটে কুকুর এসে প্যাকেটগুলোকে মানে টানাটানি এদিক ওদিক করছে, কিন্তু অ্যাকচুয়ালি এরকম কিচ্ছু না। ওখানে না কোনো কুকুর আছে, না কোনো বিড়াল আছে, না কোনো মানুষ আছে। তাহলে ওইগুলো কে করছে? তো যাই হোক, আমাদের বোন সেই দিদিমণিকে নিয়ে, মেয়ের যে দিদিমণি তাকে নিয়ে কিন্তু নিচে নেমে আসে। তো রাতের বেলা দাদা ভাইকে বোন বলে, মানে তার হাজবেন্ডকে, যে এরকম এরকম আমি রাত সন্ধ্যাবেলা হাঁটতে হাঁটতে দেখেছি। তখন তার হাজবেন্ড বলছে যে তুমি একটা কাজ করো, তুমি এখন কদিন ছাদে উঠবে না, ঠিক আছে? আমি দেখছি কি করা যায়। বলছে কি করবে? বলছে দেখি মিউনিসিপ্যালিটির লোকজনকে বলে যদি কিছু করা যায়। তো বলছে মিউনিসিপ্যালিটির লোকজনকে বলে কি কিছু করা যাবে? বলছে দেখছি। ব্যাস এইটুকুনি হাজবেন্ডের সাথে কথা হয়। বোন 3-4 দিন বলছে আমি ছাদে উঠিনি, কিন্তু জামা কাপড় মেলতে আমাকে ছাদে যেতেই হয়। 3-4 দিন আমি কাচিনি, কিছু যাও কেচেছি ওই ঘরের মধ্যে এদিকে ওইদিকে দিয়ে রেখেছি। 3-4 দিন পর আমার কাজের লোক বিছানার কভার, সব বেড কভার, বালিশের কভার, পর্দা সবই সপ্তাহে সপ্তাহে ধুই কেচে দিয়েছে। ও তো এবার, ওকে বলা হয়নি, আমি কাজের মধ্যে মেয়ের সাথে ব্যস্ত ছিলাম একটুখানি এক্সাম নিয়ে, ও সব উপরে দিয়ে চলে গেছে। এবার আমি তো মেয়েকে পাঠাতে পারি না, এবার আমাকে তো উঠতেই হয়েছে, আমি উঠেছি। আর এমন মানে অবস্থা, বলছে দিদি ভাই তখন ঘড়িতে আনুমানিক 6টা বাজে, সন্ধ্যা, আকাশ পুরো অন্ধকার ঘুটঘুট করে এসছে, আর খুব হাওয়া চলছে। বোন মানে যখনই উঠেছে, ওই পুকুর পাড়ে তো ময়লা ফেলা হয়, পচা গন্ধ বেরোয়, তো পচা দুর্গন্ধ বেরোচ্ছে, নাকে হাত দিয়ে জামা কাপড়গুলো টেনে টেনে দড়ি দিয়ে টেনে নামাচ্ছে। চোখটা ঠিক ওই দিকেই যায়, পুকুরের দিকে। যখন আবার পুকুরের দিকে চোখটা যায়, তখন দেখে একটা কালো শাড়ি পরা একজন মহিলা মাথার মধ্যে একটা বস্তা নিয়ে, মানে যেরকম বস্তা ওখানে ফেলা, ওরকম একটা বস্তা নিয়ে একজন মহিলা মাথায় ওখান থেকে যাচ্ছে পুকুরের ধার দিয়ে। পুকুরটা না এরকম ঢালু মতো, ময়লা ফেলে ফেলে ঢিপি হয়ে গেছে। পুকুরটা বেশি বড় না, কিন্তু ময়লা ফেলে পুকুরটা অনেক বড় হয়ে গেছে। আর ওই পুকুরটা এমন জায়গায়, সবার বাড়ির পেছন ব্যাক সাইড হচ্ছে পুকুরের দিকে। আমাদের বোন বলছে দিদি ভাই, ওই যে পুকুর থেকে যখন ময়লা নিয়ে চলে যাচ্ছে, আমি না মহিলাটিকে দেখছি, ইস এই নোংরার মধ্যে মহিলাটি এরকম করে হেঁটে যাচ্ছে, ইস কালো কুচকুচি একটা শাড়ি পরা, লম্বা করে মহিলাটি, একটা স্বাভাবিক বাঙালি মহিলা আমাদের কত লম্বা হয়, অস্বাভাবিক লম্বা, যাকে দেখে বোন। বোন বলছে দিদি ভাই আমি চোখে কিছু ভুল দেখিনি, রীতিমতো মেঘ গর্জন করছে, প্রচন্ড ঝোড়ো হাওয়া চলছে। আমি দেখলাম সেই মহিলাটি ওরকম ভাবে মাথার মধ্যে নোংরা বস্তা নিয়ে সোজা নেমে গেল পুকুরের মধ্যে নেমে গেল, পুরো পুকুরের মধ্যে, তাকে দেখা যাচ্ছে না, পুরো একদম মাছ পুকুরে চলে গেল। আমি এটা দেখে মানে কি বলবো, এত ভয় পাই, আমার রীতিমতো ঘন্টা খানিকের মধ্যে জ্বর চলে আসে। এবার আমাকে আমার হাজবেন্ড খুব বকা দিল, বললো তোমাকে কালকেই তোমার মায়ের বাড়িতে রেখে আসবো, তোমাকে এখানে আর থাকতে হবে না, আর না হলে পারে তুমি বাবা মায়ের কাছে চলে যাও। মানে ওখানে তো আমরা ফ্ল্যাটে থাকতাম, বাবা মা অন্য জায়গায় থাকে আর আমার মায়ের বাড়ি অন্য জায়গায়, ওখানে স্বামী আমি আর মেয়েই থাকতাম ফ্ল্যাটে। তো তখন বললো তুমি চলে যাও, তোমাকে এখানে থাকতে হবে না। ঠিক আমি পরের দিন আমার হাজবেন্ডের সাথে আমার মায়ের বাড়ি চলে গেলাম। আমার মায়ের বাড়ি হচ্ছে বিরাতে, বনগা লাইন, বিরাতে চলে গেলাম। বলছে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, আমার হাজবেন্ড আমাকে ফোন করে বলছে একজন কালো শাড়ি পরা গলা কাটা একজন মহিলার মৃতদেহ ওই পুকুরে কেউ ফেলে গেছে, পুকুরের মাঝ বরাবর জল থেকে তোলা হয়। আমি বলছি তাহলে ওই মহিলাটিকেই তো আমি দেখেছিলাম, মানে মহিলাটিকে একদম ফুলে টুলে গেছে। পুলিশের অনুমান যে মহিলাটি 3-4 দিন আগে মারা গেছে, মানে জলে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু আগের দিনই বোন
এরকম একটা দৃশ্য দেখেছে। তখন বোন বলে তাহলে পারে মহিলাটির আত্মা ছিল। মহিলাটি তো নিজে নিজে আর জলে যাবে না, কেন ওর গলা কেটে ফেলে দেওয়া হয়েছিল বস্তায় ভরে। আর যেই বস্তায় ভরে ফেলা হয়েছিল, ঠিক যেরকম আমি মহিলাটিকে দেখেছিলাম বস্তা মাথায় নিয়ে, ঠিক ওই রকমই বস্তা। তাহলে বুঝতে পারছো ঘটনাটা। বোন বলছে দিদিভাই ওই ফ্ল্যাট বিক্রি করার অনেক চেষ্টা করেছি, আমি আমার হাজবেন্ড হয়নি, ওই ফ্ল্যাটটা তালা দেওয়া ওরকম পড়ে আছে, জানি না ও বিক্রি হবে কিনা। বোন আমাকে বলছে তুমি কিছু করে দাও যদি বিক্রি করতে পারি। আমি বললাম করে কি হবে, আর একজন আসবে তার সাথে তো এরকম হতে পারে, ওখানে থাকাই মুশকিল, কারণ জায়গাটাই ভালো না। তো প্রিয় দর্শক বন্ধুরা, দুটো ঘটনা, ভয়ঙ্কর ঘটনা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকে কিন্তু প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে আমাদের রাধিকা বোন ছোট থেকে কোন জায়গা, আমি একটা জায়গার নাম বলেছিলাম যেখানে হোস্টেলে পড়াশোনা করতো, একটাই প্রশ্ন, উত্তর কিন্তু চাই। দেখি কারা কারা তোমরা মনোযোগ সহকারে শুনেছো। আর হ্যাঁ, আমাদের একটা ভয়েস আছে, যে ভয়েসটা তোমাদেরকে এখন আমি শোনাবো, শোনো। বোন কালকে ভালোবেসে আমাকে কত রেট হাত দিয়েছে দেখেছো, আরো আছে একটা বড় রেট হাত কালকে। সত্যি কথা বলতে মানে আমি, আমার চোখ দিয়ে কালকে জল বেরিয়ে গেছিল। শোনাচ্ছি দাঁড়াও। বলছি তোমার কাছে কাজ করানোর পর 9-10 দিনের মধ্যেই ওকে কাজ পেয়েছি। আর তুমি যে বলেছিলে কাজ করানোর পরেই যে একদম মনে মতন কাজ পাবে, একদম ঠিক সেম মনে মতন কাজই পেয়েছে, আর মনে মতন জব পেয়েছে আর কি। আর দিদিভাই খুব ধন্যবাদ। আর আমরা যে সিচুয়েশনে ফেসেছিলাম মানে সেটা আস্তে আস্তে ঠিক হচ্ছে দিদিভাই, ধন্যবাদ। আমি আবার যদি মানে ভবিষ্যতে যদি কোনো প্রয়োজন হয় আমি তোমাকেই কন্ট্যাক্ট করবো। থ্যাংক ইউ। কোনো সমস্যায় পড়লে তোমাকে তো কন্ট্যাক্ট করবোই। আর তুমি পাশে থেকো, আর তুমি খুব ভালো থেকো, এভাবেই সবার প্রবলেম সলভ করো। আর ভীষণ ভালো থাকো, নিজের খেয়াল রাখো, সাবধানে থেকো। দর্শক বন্ধুরা, তোমরা বোনের হাসিটা শুনলে, এটা হচ্ছে আনন্দর হাসি। আহ মানে চাকরি খুঁজছিল 3 জন। আমাকে বলেছিল বোন যে দিদিভাই আমরা 3 জন বাড়িতে, ভাই, বোনটি, তার বাবা, 3জনেরই চাকরি নেই, চাকরি চলে যায়। এখন তো জানো বাড়িতে সবাই মিলে পরিবারে না খাটলে একটা সংসার চালানো খুব ক্রিটিক্যাল ব্যাপার। বোন আমার সাথে যোগাযোগ করেছিল। বোনকে আমি মায়ের আশীর্বাদ দিয়েছিলাম, সময় দিয়েছিলাম 21 দিন। 21 দিন লাগেনি, তোমরা শুনতেই পারলে। তার আগেই আহ, সবার মনের মতো আমি বলেছিলাম কি চাও বলো। আমি কিন্তু তোমাদেরকে এটাই বলি, তোমরা যারা যারা কাজ করিছো তোমরা জানো, আমি একটাই কথা বলি, তোমরা কি চাও, তোমরা যা চাইবে আমি তাই করে দেবো, এর থেকে বড় আমি কথা কি বলবো। যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, প্রশ্নের উত্তরটা দিও, আমাদের রাধিকা বোন কোন হোস্টেলে ছোট থেকে পড়াশোনা করে বড় হয়েছে। আর তোমাদের আমি শোনালাম বোনের কথাটা, কতটা খুশি যখন মানুষের কাজ হয় মনের মতো। কিছু কিছু মানুষের 2-3 দিনে কাজ হয়ে গেছে। আমি জানি তারা অতটাই নিষ্ঠা, নিষ্ঠা ভেবে যদি মন সচ্চা করে ধারণ করো, তোমাকে কেউ আটকাতে পারবে না, কাজ হবেই হবেই হবে। এটা আমার মায়ের কাজ। জয় মা, বড় মায়ের জয়। আজকের মতো আসছি, টাটা, গুড নাইট, লাভ ইউ টু। সবাইকে অনেক অনেক ভালোবাসা।